নমস্কার। প্রভাত চৌধুরীর লেখা কবিতার উপরে গদ্য, এই বইটি নাম হচ্ছে কবিতার প্রেরণা উৎস। এখান থেকে আমরা কয়েকটি গদ্য নিয়ে পড়াশোনা করেছি। আজকে পড়ব বইটি যে নামে কবিতার প্রেরণা উৎস, ওই নামের একটি গদ্য। আসুন দেখি প্রভাত চৌধুরী কি লিখছেন আজকের গদ্যটিতে। কলকাতার নগরকোটাল মান্যবর তুষার তালুকদার এক কবিসভায় জানিয়েছিলেন, এক মধ্যবয়স্ক পুলিশ কনস্টেবল স্বরচিত ৭৬টি কবিতার একটি খাতা দিয়েছিলেন তাঁকে মতামত পাওয়ার আশায়। মান্যবর তালুকদার বিস্মিত হয়েছিলেন কনস্টেবলটি তার পেশাগত কাজের ফাঁকে কিভাবে কবিতা লেখার প্রেরণা পান। কনস্টেবলের রচিত বস্তুগুলি যে কবিতা হয়নি, এটার উল্লেখও তিনি করেছিলেন। আমার বর্তমান নিবন্ধটির প্রথম অর্ধের সূত্রপাত সুজিত সরকার কথিত এই কাহিনীটি। কবিতা লেখার প্রেরণা কোথায় পাওয়া যায়? সেই দোকানের ঠিকানা জানতে কার না আগ্রহ আছে। এই যে আমরা যারা কবিতা লিখি, তা আবার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। প্রায় ৩০ বছর যাবৎ নিজের মুদ্রিত নাম দেখতে অভ্যস্ত আমাদের চোখ কি জানে ৫০ বছর পর কোনো পাঠক আমাদের কবিতা আদৌ পাঠ করবে কিনা? তা তো আমাদের জানার কোনো উপায় নেই। তাহলে এই লেখালেখির প্রয়োজন কোথায়? ওই নগদ প্রাপ্তি যে কত অর্থহীন, সেটুকু বোঝার মতো বোধবুদ্ধি যে আমাদের নেই, এমনটা ভাবার কোনো কারণ দেখি না। তবু এক অনিশ্চয়তার মধ্যে, এক সংশয়ের মধ্যে আমাদের কবিতা যাপন, যা আমরা আধো ঘুমে আধো জাগরণে পালন করে চলেছি, এরই বা প্রেরণা কোথা থেকে পাই? মহাদেবের জটা হইতে নিশ্চয়ই। তাহলে কোথায় এই প্রেরণা উৎস? সেই উৎস আবিষ্কার বা অনুসন্ধান করা কি একটা বিষয় হতে পারে না? আমাদের লেখালেখির প্রথম পর্বে ৪০-এর যেসব কবিরা বিভিন্ন পত্রপত্রিকায় তাদের উজ্জ্বল উপস্থিতি সগর্বে স্থাপন করতেন, তাদের মধ্যেই অনেকেই আজও জীবিত। কিন্তু ২-৩ জন বাদে বাকিরা গেলেন কোথায়? ৬৬তে যিনি মহাকবি, ৯৬তে তিনি বাতিল। এই অঙ্কে ৯৬তে যিনি বা যারা মহাকবি, ২০২৬তে তিনি বা তাদের অধিকাংশ বাতিল বলে গণ্য হবেন। এটা তো নিশ্চিত থেকে যাবেন ২-৩ জন। এত সব জেনে অভিজ্ঞতার কোষ্ঠী পাথরে ঘষে তবু আমরা হাল ছেড়ে দিই না। যতদিন পারি ততদিন যুদ্ধক্ষেত্রে নিজের নিজের অস্ত্র নিয়ে উপস্থিত হই। তা কোন প্রেরণায়? যদি প্রশ্ন করি ১৯৭০ থেকে ১৯৭৫-এর মধ্যে কোন কোন কবি কাব্যগ্রন্থ, সাহিত্য আকাদেমি বা রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, তার সঠিক উত্তর কতজন দিতে পারবেন? ১৯৭০-এ পুরস্কৃত কবি, আমি নাম জানি না, আজ কতটা জীবিত? তবু তো কবিতা চর্চা থেকে সরে যেতে পারি না। এর পেছনে কোন প্রেরণা কাজ করে? একসময় মনে হতো অমরত্ব চাই। এখন এটা আমার কাছে খুবই স্থূল ব্যাখ্যা মনে হয়। তাহলে কি আমি অমরত্ব প্রত্যাশী নই? তাই বা কেমন করে বলি? তবে শুধু অমরত্বটুকুই আমার প্রেরণা এমন মনে হয় না। মনে হয় আরও কিছু আছে, যার সবটা বলার সময় এখনো আসেনি। তবু এর একটা ইঙ্গিত
দেয়া যেতে পারে দ্বিধাহীনভাবে। এখনো পর্যন্ত আমরা এই প্রবন্ধটিতে, এই গদ্যটিতে কবিতা ধরে আলোচনা করার উপস্থাপনা দেখছি না। আমরা এখন এটা পড়ে যাচ্ছি। পড়ে যাওয়ার পরে পড়াশোনা বলতে যা বোঝায়, নিজেকে নিজে বোঝানো, সেই কাজটুকু যতটুকু সম্ভব করব। আমার প্রেরণার প্রধান সূত্র হলো, প্রভাত চৌধুরীর প্রেরণার সূত্র হলো, আমি জানি বা জেনে গেছি আমি যেভাবে যে পরিমণ্ডলকে আমার কবিতায় প্রকাশ করি, ঠিক সেভাবে সেই পরিমণ্ডলকে এই সময়ে আর কোনো কবি প্রকাশ করেন না। আমার দেখার চোখ একা আমারই। আমার যে কলম আমার কবিতা লেখে তা আমারই। অন্য কোনো কবির প্রত্যক্ষ কোনো প্রভাব এতে নেই। আমি নিকানোর পায়রার মতো প্রতি কবিতা লিখি না। জীবনানন্দ থেকে সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ বা আলোক সরকারদের মতো আধুনিক কবিতাও লিখি না। পবিত্র বা রত্নেশ্বরের মতো দার্শনিক বা কাব্যিক নয় আমার কবিতা। জয়, সুজিত বা জমিলদের কবিতার সঙ্গে আমার অমিল প্রচুর। আমি যে ভাষায় কবিতা লিখি তা আমার নিজের তৈরি। এটুকুই আমার সান্ত্বনা বা প্রেরণা। শুধু কি এটুকুই, নাকি আরও কোনো গভীর প্রেরণা আত্মগোপন করে আছে আমার অন্তঃপুরে, যার প্রকাশ বাইরের সিংহ দরজা থেকে দেখা সম্ভব নয়? তবে কে দেখবে সেই অন্তঃপুর? মাননীয় পাঠক, আপনি দেখার চেষ্টা করুন সেই অন্তঃপুর। মনোযোগী হন, তাহলেই দেখতে সক্ষম হবেন কবিতা লেখার প্রেরণা। কবিতার মধ্যেই কোথাও লুকিয়ে আছে সেই বস্তুটি। শুধু আমারই নয়, সমস্ত কবির কবিতার মধ্যেই খুঁজে পাওয়া যাবে তাদের কবিতা রচনার প্রেরণা। গদ্যটির দ্বিতীয় অংশে আসছেন প্রভাত চৌধুরী। কবিতার উৎস কি কবিতা লেখার প্রেরণা হতে পারে? প্রত্যক্ষ না হলেও পরোক্ষ প্রেরণা রূপে দেখা যেতে পারে। পারে কি? এসব প্রশ্নের উত্তর খোঁজা যেতে পারে। শঙ্খ ঘোষ তার কবিতার মুহূর্তে এমন কিছু উল্লেখ করেছেন। কিভাবে রচিত হলো বা হয়েছিল তার নির্দিষ্ট কবিতাটি। কবিতা চর্চার ক্ষেত্রে এটা এখন সর্বজনগ্রাহ্য হয়ে দাঁড়িয়েছে। কাজেই কবিতার উৎসকে আমার দ্বিতীয় প্রেরণা বা তাৎক্ষণিক প্রেরণা রূপে দেখতে বাসনা হচ্ছে। জানতে ইচ্ছা হয়, কার নগ্ন নির্জন হাত জীবনানন্দের প্রেরণা ছিল? নগ্ন নির্জন হাত। কেই বা ছিল সেই বনলতা সেন, বা তার সেই ক্যাম্প কবিতাটির অবস্থান কোথায় ছিল, যেখানে ঘাই মৃগী সারা রাত ডাকে? অথবা মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তার নোনা মেয়ে মানুষের কাছে হরিণেরা আসিতেছে? বড় জানতে ইচ্ছা হয়, কোন ক্যাম্পে তিনি দোনালার শব্দ শুনে সারা রাত বিনিদ্র ছিলেন হৃদয়ে? জীবনানন্দ লিখে রাখে যাননি কবিতার মুহূর্ত। আমাদের মতো কবিতা পাঠকের কথা কি আদৌ ভাবেননি তিনি? জীবনানন্দ লিখেছিলেন, যখনই ভারাক্রান্ত হই সমস্ত ভাবটা বিচ্ছিন্ন আঙ্গিকের পোশাকে ততটা ভেবে নিতে পারি না যতটা অনুভব করি একই এবং বিভিন্ন সময়ে। অন্তঃপ্রেরণা আমি স্বীকার করি। কবিতা লিখতে হলে ইমাজিনেশনের দরকার, এর অনুশীলনের। জীবনানন্দ কৃত ইমাজিনেশন শব্দটির বাংলা অর্থ কল্পনা প্রতিভা বা ভাব প্রতিভা। এবার আমাদের কাছে বাস্তবের কোনো অরণ্যের মধ্যবর্তী কোনো ক্যাম্প উঠে আসা কি জরুরি? তা তো নয়। এই বনাঞ্চল, ক্যাম্প, ঘাইমৃগী সবটাই ইমাজিনেশন। এমনকি বন্দুকের শব্দ কাল্পনিক বা কল্পনা প্রতিভায় শ্রুত হয়েছিল জীবনানন্দর শ্রবণেন্দ্রিয়ে। তাহলে বলতে হয় জীবনানন্দ
কবিতা মুহূর্ত না লিখে খুব একটা অন্যায় করেননি। সম্প্রতি আমি একটি কবিতা লিখেছি, চিলের মৃত্যু দৃশ্য। দুপুরে জিপিওর সামনে চিলটি মারা যাচ্ছিল, আমি দেখেছিলাম মাত্র একটি লাইন। সেই লাইনটি পারার জন্য মৃত্যু পথযাত্রী চিলটির কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু সম্পূর্ণ কবিতাটি আমাকেই লিখতে হয়েছে ইমাজিনেশন থেকেই। যে পাঠক আমার ওই কবিতা লেখার রহস্যটি জানবেন না, তার কাছে কি আমার কবিতাটি অর্থহীন হয়ে যাবে? তা হবে না, কারণ আমার কবিতাটি পাঠককে পড়িয়ে নেবে তার নিজ গুণে, যদি আদৌ কবিতাটি প্রকৃত কবিতা হয়ে ওঠে। আবার অমিয় চক্রবর্তী যদি ক্যালিফোর্নিয়ায় না যেতেন, তাহলে আমরা পেতাম না সান্টা বারবারা কি দিয়ে ভরাবে, ভরে ওঠে প্রশান্ত সমুদ্র, নীল ফনা ফোটে, দূর তার আবির্ভাবে বন। এটি প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ কবিতা। এটির সঙ্গে জড়িয়ে আছে সমুদ্রযাত্রার স্মৃতি, আমেরিকা প্রবাস যাপনের স্মৃতি। এই মুহূর্তে ক্যাম্পে এবং সান্টা বারবারা কবিতা দুটির তুলনামূলক আলোচনা করতে বসবেন কেউ? এভাবে তুলনা চলে না কবিতায় কোনো ক্রিয়েটিভ কাজে। সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট নীরা লৌকিক বা অলৌকিক নারী, এ সম্পর্কে সুনীল গঙ্গোপাধ্যায় তার নিজস্ব মতামত জানিয়েছেন, কিন্তু আশ্চর্য আমার কাছে এই প্রশ্নটি কোনো গুরুত্ব পায়নি। আমি নিমগ্ন থেকেছি বা থাকতে চেয়েছি কবিতাগুলোর মধ্যেই। নীরা আমার কাছে 2 অক্ষর বিশিষ্ট একটি শব্দ ছাড়া আর কিছুই নয়। নীরার পরিবর্তে ধীরা হলেও আমি কবিকে ছি ছি করতাম না। নীরাই আকারান্তে স্ত্রীলিঙ্গের শব্দটি যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা লেখার প্রেরণা বা উৎস হয়ে থাকে, তাহলেও আমার আপত্তি করার কিছু নেই। নীরার মতোই বসবাস করুক সুনীলের কবিতায়। আলোক সরকারের প্রিয় আম গাছটি কি আদৌ কোনো বাস্তবের আম গাছ? বৃষ্টি এলে তুমি কেন সহসা দৈত্যের মতো হও প্রিয় আম গাছ? অন্ধকারে বড় বড় 2 হাত ছুঁড়ে আমাকে দেখাও ভয়। আলোক সরকার কেন প্রিয় আম গাছটির দ্বারা ভীত হওয়ার কথা লেখেন? দ্বিতীয় স্তবকে আছে, সিঁড়িতে পায়ের শব্দ শুনি, এও তো কেমন গা ছমছম রূপকথা। এখানে এক মশারির প্রসঙ্গও আছে, থর থর কেঁপে ওঠার কথা। তাহলে পুরোটাই শৈশব স্মৃতি, এবং সে কারণেই আম গাছটিও আমার কাছে একালের রূপকথায় ঢুকে যায়। প্রণবেন্দু দাশগুপ্তর কবিতায় বারবার একটা সাইকেল আসে, বাইসাইকেল। আমি বিগত প্রায় 30 বছর ধরে প্রণবেন্দু দাশগুপ্তকে চিনি, তার সঙ্গে সাইকেলকে কখনোই মেলাতে পারি না। আবারও সাইকেল এলো তোমাদের অনুরোধে। যে 2 চক্র যান মন্থরভাবে চলে আসতো কবিতার দিকে, সাইকেলটা বুঝলেন ফেলে দিয়ে অন্য গাড়িতে চড়ে ফেরা গেল। মরিস মাইনর কিংবা মসৃণ ফিয়াটে, কিংবা যে অত্যল্প ধাক্কায় চলে কোলাহলহীন 2 চাকা, শৈশব যৌবন প্রান্তে যাকে নিয়ে ঘুরেছি জীবনে, যে কখনো ফিরে আসে। আমি চড়ি, রাস্তা পার হই, বইপত্র পেছনের ক্যারিয়ারে কাগজে মোড়ানো, ছাতা হাতে আছে, গাছের ওপরে কে বসিয়েছ দেখবার কল। এই সাইকেল প্রণবেন্দু লিখেছিলেন জুন 93-তে। এখানে স্পষ্টত দেখা যাচ্ছে শৈশব যৌবন প্রান্তে সাইকেল চড়ার কথা। এমনকি পেছনে ক্যারিয়ারে কাগজে মোড়ানো বইপত্রও দেখতে পাচ্ছি। তাহলে কি প্রণবেন্দু দাশগুপ্ত বাইসাইকেলে স্কুলে যেতেন? এই প্রশ্নটির সঠিক উত্তরের সঙ্গে প্রণবেন্দু দাশগুপ্তের কবিতার সংযোগ প্রায় নেই বললেই চলে। আসলে এই সাইকেলটির কোলাহলহীন 2 চাকা আমার কাছে জরুরি মনে হয়েছে। কোলাহলহীনতার সঙ্গে নির্জনতার একটি মিল আছে। সাইকেলের চাকা দুটি শব্দহীন বলেই কি প্রণবেন্দু বেছে নিয়েছেন তার প্রিয় যান সাইকেলকে? এভাবেও ভাবা যেতে পারে। নাকি সাইকেল এখানে প্রতীক? তাহলে তো এই সাইকেলও ইমাজিনেশন জাত।
আর আমরা তো জানি এই সাইকেলটি মন্থরভাবে চলে আসতো কবিতার দিকে। সাইকেল যদি স্বইচ্ছায় প্রণবেন্দুর কবিতার দিকে চলে আসে, তাহলে তো প্রণবেন্দু নিরুপায় এবং অসহায়, তাকে লিখে ফেলতে হয় সাইকেল, এই লেখাটাই তার নিয়তি। গদ্যের পরবর্তী অংশে প্রভাত চৌধুরী লিখছেন, কবিদের মধ্যে গোপন করবার এক স্বাভাবিক প্রবণতা আছে। শ্রদ্ধেয় কবি এবং প্রাবন্ধিক সমীর রায়চৌধুরী বলেন, কবির কাজ যাবতীয় গোপনতাকে ফাঁস করে দেওয়া। এজন্য শাসক শ্রেণী কবিকে ভয় পায়। সত্যিই কি তাই? আমরা যারা কবিতা লিখি তারা কি সব গোপনতাকে ফাঁস করে দিতে সক্ষম হই? উৎপল কুমার বসু তার সলমাজারির কাজের 13 নম্বর কবিতায় লিখেছেন, গত 21শে এপ্রিল রাত্রে কোথায় সে ছিল আজ আমরা তা জানি। এখানে অনেকগুলো প্রশ্ন এসে যাচ্ছে। এখানে যে দুটি সর্বনাম ব্যবহার করেছেন উৎপল কুমার, সে দুটি হলো সে এবং আমরা। এই সে কে এবং এই সে তিনি নন কেন, এবং এই আমরা কোন আমরা, অর্থাৎ কাকে কাকে নিয়ে এই বহুবচনটি? আগ্রহী পাঠকের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ কবিতাটি পড়ে দেখবেন। সেখানে গোপনচারিতা শব্দটির উল্লেখ মাত্র দেখবেন। যেমন উল্লেখ দেখবেন বদমাইশির গল্প শব্দটি। শুধুমাত্র এটুকু থেকেই কি আমরা সিদ্ধান্তে আসতে পারি কবি গোপনীয়তা ফাঁস করার স্পর্ধা রাখেন? বরং বলতে পারি গোপনতা ফাঁসের একটা প্রাথমিক হুমকি দেখালেন। এই কবিতাটির উৎস সেই ব্যক্তির সন্ধান কি উৎপল কুমার কোনোদিনই ব্যক্ত করবেন? না করলে কি কবিতাটি পাঠের কোনো সমস্যা থেকে যাবে? যাবে না, যাবে না। এই সে যদি কবি নিজেও হন, আমরা আদৌ কুণ্ঠিত হই না। আমরা যদি জেনে যাই বা কবি উৎপল কুমার বসু যদি কোনোদিন ঘোষণা করেন কোনো এক 21শে এপ্রিল রাতে তিনি পরশ্রী গমন করেছিলেন এবং রেড লাইট এরিয়ায় গিয়েছিলেন, তাহলে কি তার মর্যাদা ক্ষুণ্ণ হবে? আদৌ হবে না। আর এসব ভেবে নেবার প্রয়োজন বা কতটুকু? তার থেকে বরং সুনীল গঙ্গোপাধ্যায় বিরচিত একটি সাম্প্রতিক কবিতা না দেখাকে দেখার চেষ্টা করি। কতটা দেখা যায় একটা পরীক্ষা হোক। আজ আর ঘুম এলো না, জেগে জেগে দেখলাম ঘুমকে এরকম নয়। মানস নদীর ধারে মাথায় চাঁদ জাগা সেই রাত্রিকেই দেখেছি, আর কিছুই দেখিনি জীবনে। 2-1 বার মাত্র এরকম দেখা হয় চকিতে। 23 বছরের সেই যে বুক ফাটা চোখ ভেজা দুঃখ পাওয়া, যা নিয়ে লিখেছি বেশ কিছু কবিতা। আজ বুঝতে পারি তার অনেকটাই ছিল ভুল। মেয়েটি নয়, সেই প্রথম স্বয়ং দুঃখকে দেখেছি সচক্ষে। বরাহবুরুর জঙ্গলে একটা ঝর্ণার ধারে, কাছে কেউ ছিল না। ঝর্ণাটি নিজেই সেখানে স্নান করছিল আপন মনে। যেমন একটা বই মাঝে মাঝে পাতা উল্টে নিজেকেই পড়ে। একটা থেমে থাকা গান নিজেকেই গানটা শোনায়ও কখনো। আগুন এক এক সময় মুগ্ধ হয়ে দেখে আগুনেরই রূপ। আজও দেখতে পেলাম না দূর থেকে নিঃশরীর দাঁড়িয়ে থাকা। কবিতাটি পাঠের পর তো আর কোনো কিছুই দেখা বা অদেখা থাকে না। আমরা কিছু কিছু নতুন সংবাদ জেনে শিক্ষিত হই। সেগুলি হলো ঘুমকে জেগে দেখার কথা, ঝর্ণা তার নিজের জলে স্নান করতে সক্ষম, একটা বই নিজের পাতা উল্টে পড়ে যেতে পারে, একটা থেমে থাকা গান নিজেকেই শোনাতে পারে গানটির অবশিষ্টাংশ। আগুন মুগ্ধ হয়ে তার নিজের রূপ দেখে। এরপর আর কি বা বলার বা শেখার থাকতে পারে? এই কবিতাটির মুহূর্তের সন্ধান করতে সাহসী হবেন কে? কবিতার নিজের লব্ধ বা অর্জিত শক্তির সাহায্যেই লিখতে পারেন এহেন কবিতা।
এই গদ্যের শেষ অংশটুকু এরকম: গত নভেম্বরে আমার ছেলে বেড়াতে গিয়েছিল কুলু মানালি রোটাং পাস। ফিরে এলো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া নিয়ে। তখন কলকাতা এই অসুখে আতঙ্কিত। পার্টিশনের ওপারে আমার যুবক পুত্র রোগশয্যায়, আমি এপারে বসে কদিনে একটানা লিখে ফেললাম সাক্ষাৎকার সিরিজের 20টা কবিতা। কিভাবে সম্ভব হলো তা আজও আমার জানা হয়নি। একটি উদ্ধৃতি দিচ্ছি: পাথরের গ্লাস আমাকে জানিয়েছিল কুয়োর গভীরে একটা নির্জন চৈত্র মাস শুয়ে আছে। পাথরের গ্লাস আরও জানিয়েছিল এই ধরনের পাখি আছে যাদের ডানায় কোনো পালক নেই। নির্জন চৈত্র মাস এবং পালকহীন পাখি কিভাবে এই কুয়োয়, তা তো তার জানার কথা নয়। তবে পাথরের গ্লাসের অগভীর জলে যদি ফাল্গুন মাসের যে কোনো একটি তারিখ লুকিয়ে থাকতো, তাহলে ডুবুরি নামিয়ে দেখতাম তার ডানায় কোনো পালক আছে কি না। মাননীয় পাঠক, একবার ভেবে দেখুন, পার্টিশনের ওপারে একমাত্র পুত্র রোগশয্যায়, আর এপারে আমি লিখে ফেলছি ঠিক এরকম 20টি কবিতা। পুত্রের অসুস্থতা, আমার উৎকণ্ঠা, এসব কোথায় গেল? আমার লক্ষ্য ছিল আমাকে 20টা কবিতা লিখতেই হবে, এক সংকল্প ছিল। কবিতা পাখিকে 63 নম্বর সংখ্যায় দিতেই হবে 20টি কবিতার গুচ্ছ, না হলে আমার প্রিয় কবি জয় গোস্বামীর কাছে আমি ছোট হয়ে যাব। কেননা সে সময়ে দেশে প্রকাশিত হয়েছিল জয়ের কবিতা 20টি কবিতার গুচ্ছ। একেও তো কবিতা লেখার প্রেরণা বলা যেতে পারে। এইখানে এসে আমরা প্রভাত চৌধুরীর এই কবিতা লেখার প্রেরণা উৎস এই গদ্যটি পাঠ সম্পূর্ণ করলাম। এবার প্রভাত চৌধুরী যে লিখেছেন, লেখাটি অনেক দীর্ঘ। যখন আমরা লেখাটা পড়ি, পাঠ চলাকালীন সময়ে তাৎক্ষণিকভাবেই মনে মনে প্রতিক্রিয়া হয়, এবং তাৎক্ষণিকভাবেই প্রতিক্রিয়াগুলো জানিয়ে দিলে সহজ হয়। কারণ পুরো প্রবন্ধটা পড়ে আসার পর নতুন নতুন প্রসঙ্গের যখনই সম্মুখীন হচ্ছি, তখন পুরনো প্রসঙ্গে আমার মনে যে উত্তরটি এসেছিল, যে ভাবনাটি এসেছিল, সেটি আর আপনাদেরকে জানানো হলো না। আর শেষে যখন এতগুলো প্রসঙ্গের অবতারণার পর এসে পৌঁছালাম, তখন আমার সমস্ত ভাবনা চিন্তা, যা কিছু আমার মনের মধ্যে জলের বুদবুদের মতো ভেসে উঠেছিল, সেগুলো হারিয়ে গেছে। তো প্রেরণা বা উৎস এই সম্পর্কে সাধারণভাবে আমরা যা ভাবি, সেটা নিয়ে দু এক কথা বলা যেতে পারে। প্রথমে বলি যে এই সময়ে গত 1.5 দশক ধরে যে সমস্ত কবিরা কবিতা লিখছেন, তাদের হয়তো অনেকেরই কবিতা লেখার প্রেরণা ক্ষমতাসীন, সরকারি পদের ক্ষমতাসীন কোনো একজন মানুষ। কারণ আমরা কবিতা পাঠের অনুষ্ঠানের মঞ্চেতে, বিশেষ করে সরকারি অনুষ্ঠানের মঞ্চগুলিতে সেই অনুপ্রেরণার কথা ঘোষিত হতে দেখেছি বা দেখছি। তাই সেই ব্যক্তি, সেই মানুষটি কি কবিদের কবিতা লেখার প্রেরণা হতে পারেন বা হয়েছেন আদৌ, সেটি একটি প্রশ্ন। হয়তো কেউ বলবেন যে সেই ব্যক্তি কবিদের কবিতা লেখার প্রেরণা নন, সেই ব্যক্তি এই কবিতা পাঠের অনুষ্ঠানগুলির আয়োজনের প্রেরণা। হতে পারে এমনটা, আবার এমনটা তো নাও হতে পারে। আমি অর্থটিকে সংকুচিত করে নিয়ে যদি এই অর্থটি ধরি যে অনুষ্ঠানটি আয়োজনের প্রেরণা, তাহলে এটা সত্যি হতে পারে। কিন্তু সেই যে অনুষ্ঠানটি আয়োজিত হবে, তার জন্যে যে সমস্ত কবিকুলের কবিতা লেখার, কবিতা প্রকাশের, কবিতা পাঠের এই যে তীব্র উৎকণ্ঠা,
তার পেছনে কি ওই প্রেরণা কোথাও কাজ করছে না? বা করছে কি? করলে সেই কাজটি কেমন, সেই প্রেরণাটি কেমন, আর সেই কবিতাগুলিই বা কেমন, সেগুলি পাঠকবর্গ আপনারা নেড়ে চেড়ে দেখতে পারেন। আর কবিতা লেখার উৎস সম্পর্কে বলা যেতে পারে যে কোনো অতি তুচ্ছ বিষয় থেকেও কবিতার জন্ম হতে পারে। কবিতা লিখব এটাকে ভেবে নিয়ে কোনো উৎস সন্ধানে গেলাম, তারপর সেই উৎসটিকে ধরে আমি যদি কবিতা লিখি সেটা হবে জোর করে লেখা। কিন্তু সাধারণভাবে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় যা আমরা প্রতিনিয়ত দেখি, সেই প্রতিনিয়ত জিনিসটিকে দেখাটিকে আমরা হঠাৎ করে কোনো একটি সময় এক নতুন রকমভাবে দেখলাম, নতুন রকমভাবে আমাদের মনের ভেতরে যে বাদ্যযন্ত্র আছে তার সঙ্গে কোথাও একটা সুর বেজে উঠল, একীভূত হওয়ার সুর বেজে উঠল, তখন মন সক্রিয় হয়ে উঠল এবং সেই সক্রিয় মন তার অনুভূতিকে প্রকাশ করার চেষ্টা করতে লাগলো। সেটা উৎস হতে পারে। আবার এমনটা হতেই পারে যে যে বিষয়টিকে কেন্দ্র করে আমাদের লেখার চিন্তার উৎসটি এলো, চিন্তাটি সেই উৎসকে ছেড়ে দিয়ে সম্পূর্ণ বিপরীতমুখী কোনো একটি চিন্তাকে আশ্রয় করে বসলো, এমনটাও হতে পারে। সেটা জানা নেই কার ক্ষেত্রে কেমন কি হয় না হয়। আর আরেকটি কথা প্রভাত চৌধুরী প্রথমেই যেটা বলেছেন যে এই যে কবিতা লিখে আমি অমর হব, এই অমরত্ব প্রসঙ্গে, বা কবিতা লেখার পর বাংলা কবিতার জগতে আমি কতদিন বেঁচে থাকব, এই প্রসঙ্গে আমার মনে হয় এগুলো হয়তো আমরা কেউ কেউ ভেবে থাকতেই পারি, কারু কারু ভাবনা চিন্তার মধ্যে এগুলো হয়তো থাকতেই পারে। তবে আমার মনে হয় শুধু কবিতা লেখাটিকে যদি আলাদা করে ভাবা হয় তাহলে এই ধরনের ভাবনা চিন্তা মাথায় আসবে। না হলে আমরা যে সমস্ত কাজ করি প্রত্যেকটি কাজেরই পেছনেই যদি আমরা প্রেরণা খুঁজতে যাই তাহলে দেখব যে কবিতা লেখার প্রেরণা খোঁজার যেমন অর্থহীন, তেমনি সেই সমস্ত কাজগুলি করার, কৃষকের চাষ করার, শ্রমিকের শ্রমদান করার, গায়কের গান গাওয়ার, নাট্যশিল্পীর নাট্য পরিবেশনা করার, কিংবা একজন অর্থগৃহীণ ব্যক্তির সুদের বিনিময়ে অনৈতিকভাবে প্রয়োজনাতীত অর্থ উপার্জন করার প্রবণতা, এগুলোর প্রেরণা কি? অর্থাৎ একজন, অথবা এগুলো ভুলেই যান না, ভুলে যান, এবার আপনি চলে যান মনুষ্যতর কোনো প্রাণী বা উদ্ভিদ জগতের দিকে। কেন গাছটির ডালটি নড়ছে, কেন গাছটির নতুন নতুন পাতা গজিয়ে উঠছে, পুরনো পাতা খসে পড়ে যাচ্ছে দেখেও কেন নতুন পাতা গজাচ্ছে, আগের দিনে ফোটা ফুলটি শুকিয়ে গেছে এটা দেখেও পরের দিন কেন নতুন ফুলটি ফুটে উঠছে, কোন আনন্দে? ছোট্ট মাছি এখান থেকে হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে গেল, সেখান থেকে আরেক জায়গায় উড়ে গেল, কোন উদ্দেশ্যে সে এই উড়াউড়ি করছে, কি খোঁজ করছে, কি অন্বেষণ তার? কুকুরটি রাস্তায় যেতে যেতে পূব থেকে পশ্চিমের দিকে যেতে যেতে হঠাৎ করে ধাঁ করে ঘুরে গিয়ে আবার সে অন্য কোনো দিকে একটা তার চলার অভিমুখ পরিবর্তন করে ফেললো। কেন, কি ভেবে? এর কোনো সদুত্তর আমাদের কাছে নেই। এটা বলা যেতে পারে যে সজীবতার একটা লক্ষণ মাত্র, আর কিছু কিনা আমি জানি না। তাই কবিকুল যতক্ষণ সজীব থাকেন ততক্ষণ তিনি ওই সজীবতার কারণেই কবিতা লেখেন। যেমন একজন খেলোয়াড় তার সজীবতার কারণেই খেলাধুলা করে থাকেন, ফুটবলটিকে
পায়ে লাথি মারার একটা প্রবল বাসনা তার মধ্যে কাজ করে। একজন ক্রিকেটার ব্যাটের মাধ্যমে বলটিকে মাঠের বাইরে পাঠাবার যে স্বপ্ন দেখেন সেটি তার মধ্যে কাজ করে। এটির বৃহত্তর কোনো, এইগুলির পরিবর্তে বৃহত্তর কিছু পাওয়ার বাসনা প্রায়শই কাজ করে না। দু একজন ব্যক্তি যারা নাম করেন এইসব কাজের বিনিময়ে অর্থাগম যাদের হয় সেগুলো অন্য কথা। এবং ওইসব ব্যক্তিদের প্রথম জীবনেও হয়তো এই ধরনের কোনো প্রেরণা ছিল না যে আমি একটি ক্রিকেট টুর্নামেন্ট খেলার পর এত লক্ষ টাকা উপার্জন করব, ছিল না। তখন শুধুমাত্রই তার খেলার আনন্দটুকু তাকে খেলতে বাধ্য করত। এটাই হচ্ছে জীবনের লক্ষণ। জীবন তার সজীবতার লক্ষণ প্রকাশ করার জন্যই মানুষকে দিয়ে কিছু কিছু কাজ করিয়ে নেয়। কবিতা লেখাও তেমনই একটি কাজ বলে আমার মনে হয়। নমস্কার।